হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। একটু শরীর খারাপ থাকায় তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, অনেক দিন হয়ে গেল। যাই হোক, এবিটি এর যে প্রথম যে সেটটা আছে সেই সেটটা আজকে সলভ করব। আশা করি তোমরা অনেকেই এবিটি এর বই কিনে নিয়েছো, যারা কেনোনি অবশ্যই কিনে নিও। তো এমনি তো স্ক্রিনে তোমরা কোয়েশ্চেন দেখতে পাবে, তো চলো স্টার্ট করি। প্রথম কোয়েশ্চেন, 1 নম্বর কোয়েশ্চেন বলেছে হিমাঙ্ক অবনমন পরীক্ষায় দ্রবণের বাষ্পচাপ। 1 নম্বরে দিয়েছে দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ অপেক্ষা কম হয়। এটা অপেক্ষা বলেছে কম হয়। 2 নম্বর বলেছে দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ অপেক্ষা বেশি। একটু বানান কিছু কিছু ভুল আছে, কিছু কিছু লেখাও ভুল আছে, সেগুলো কিন্তু একটু কারেকশন করে নিতে হবে আমাদেরকেই। আরেকটা বলেছে দ্রাব অণুগুলো শুধুমাত্র হিমাঙ্কে পরিণত হয়, কনভার্টার। আরেকটা বলেছে দ্রাবক। তাহলে আমাদের বলেছে এই চারটের মধ্যে কোনগুলো হিমাঙ্ক অবনমন পরীক্ষায় সঠিক। তাহলে হিমাঙ্ক অবনমন পরীক্ষায় কি হয় সেটা আমাদের আগে জানতে হবে, তার জন্য এটা সলভ করার জন্য। আর হিমাঙ্কের অবনমন মানে ধরো একটা আমি পাত্র নিয়েছি, সেটার মধ্যে আমি একটা সলভেন্ট নিয়েছি, আর সঙ্গে কি নেবো, অবশ্যই সলিড নিয়েছি, দ্রাব আর দ্রাবক নিয়েছি, ঠিক আছে। দ্রাবক নিলাম, দ্রাবক, ঠিক আছে। এবার তাহলে আমি একটা কি পেলাম, এই দুটো মিলিয়ে একটা সলিউশন, দ্রবণ পেলাম, খুব ভালো কথা। এবার বলছে যে এই দ্রবণ, এবার যে আমরা সলভেন্টটা পেলাম আর সেটার ক্ষেত্রে আমরা কি নিই, আর এই দ্রাবক হিসাবে কঠিন অনুদ্বয়ী তড়িৎ অবিশ্লেষ্য এরকম নিই। এটা ক্রাইটেরিয়া যে এগুলোই নিতে হবে আমাদেরকে পদার্থ, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে দ্রবণের বাষ্পচাপ বেশি হবে নাকি একটা বিশুদ্ধ দ্রাবক? বিশুদ্ধ দ্রাবক বলতে যেখানে কিন্তু কোনো দ্রাব নেই, ঠিক আছে, শুধু ধরে নিলাম জলই আছে, তাহলে সেটার ক্ষেত্রে বলছে সেটার বাষ্পচাপ বেশি হবে নাকি দ্রবণের বাষ্পচাপ, তাহলে সেটা আমাদের জানতে হবে। জানার জন্য তাহলে কি বলবো, অবশ্যই আমাদের বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ কি হবে, বেশি হবে, কারণ সেটার মধ্যে শুধু জল রয়েছে, সেটা বাষ্পচাপের পরিমাণ বেশি হবে। আর দ্রবণের বাষ্পচাপ কি হবে, তুলনামূলক কম হবে, কারণ এটার মধ্যে কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ আছে, তো সেই কারণে এর বাষ্পচাপ কম হবে। তাহলে এই কথাটা তো সত্যি। আর এখানে যেটা বলেছে দ্রবণের বাষ্পচাপ বেশি হবে, সেটা তো নয়, সেটা তো সত্যি নয়। এবার বলেছে যখন হিমাঙ্কে পরিণত হয়, কারণ কথাটাই তো বলেছে হিমাঙ্কের অবনমন পরীক্ষায়। হিমাঙ্কের অবনমন পরীক্ষায় কি হয়, দ্রাব অণুগুলো কি হিমাঙ্কে কনভার্ট হয় নাকি দ্রাবক অণুগুলো? দ্রাব বলতে কঠিন পদার্থের কথা বলছে, তাই সেইগুলো তো হিমাঙ্কে কনভার্ট হবে না, হিমাঙ্কে কনভার্ট হবে কি দ্রাবক। তার মানে এই কথাটাও ভুল, এই কথাটা ঠিক, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর আমাদের কি হবে, অপশান এ বি গুলোর মধ্যে দেখে নিতে হবে। অপশান এতে বলেছে 1,3, 1 আর 3, না আমাদের তো 1 ঠিক হয়েছে, 3 ভুল হয়েছে, তার মানে 9 এটা, অপশান এ নয়। নেক্সট অপশান বি বলেছে শুধুমাত্র 1, সেটাও নয়, শুধুমাত্র 1 তো নয়, সঙ্গে 4ও আছে। অপশান সি বলেছে 1,4, 1,4ই আমাদের ঠিক হয়েছে, তো অপশান সি হচ্ছে সঠিক উত্তর। অপশান ডিটাও দেখে নিই, 2,3, সেটা তো 9, তাহলে সঠিক উত্তর কী দাঁড়ালো আমাদের, অপশান সি, ঠিক আছে। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব। বলেছে একটা দুর্বল একক্ষারীয় অ্যাসিড, ঠিক আছে, একটা দুর্বল একক্ষারীয় অ্যাসিড এইচে, সেটার এক্সাম্পলও বলে দিয়েছে, সেটা হচ্ছে এইচে। তাহলে আগে লিখে নিই কী কী দিয়েছে, নোট ডাউন করে নিই। দুর্বল একক্ষারীয় অ্যাসিড নিয়েছে, সেটা হচ্ছে HA, এবং এটার মোলারিটি মানে সি এর ভ্যালু আছে 1 মোলার, ঠিক আছে, কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব। আর পিএইচ বলে দিয়েছে 2। তাহলে আমাকে ভ্যান্টভ গুণক মানে আইটা বের করতে হবে, ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে আমাদের সূত্রে পিএইচ যেহেতু বলে দিয়েছে, পিএইচটাকে তো আমাদের কাজে লাগাবে। তাহলে কাজে লাগানোর জন্য আমাদের বলে দিয়েছে দুর্বল একক্ষারীয় অ্যাসিডের পিএইচ এর সূত্র কি, আমরা এটা ক্লাস 11-এ পড়েছি, -log of C alpha,
দুর্বল একারীয় অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ ইকুয়াল টু কি মাইনাস লগ সি আলফা, তাহলে পিএইচ এর ভ্যালু বলে দিচ্ছি 2, ঠিক আছে, মাইনাস লগ সি আলফা। এবার মাইনাসটাকে আমি এদিকে নিয়ে চলে আসছি, তাহলে কি লিখতে পারি লগ সি প্লাস লগ আলফা, কারণ লগের গুণ মানে লগের যোগ। এবার সি এর ভ্যালু তো বলেই দিয়েছে ওখানে 1, তার মানে লগ 1 প্লাস লগ আলফা। এবার লগ 1 এর ভ্যালু আমরা জানি কত 0 প্লাস লগ আলফা, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি বলতে পারি, লগটা যখন এদিকে চলে যায় 10 টু দি পাওয়ার হয়ে যায় 10 টু দি পাওয়ার -2 মানে হচ্ছে 0.01, এটা আমরা আলফার ভ্যালু পেয়ে গেলাম। এবার আই ইজ ইকুয়াল টু আমরা কি জানি ভ্যান্টফ গুণক, তাহলে ভ্যান্টফ গুণকের সূত্র হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু i-1/n-1, যেখানে n হচ্ছে মোট আয়নের সংখ্যা। তাহলে এখানে একক্ষারীয় অ্যাসিড HA বলে দিয়েছে, তাহলে সেটা কিসে ভাঙবে H প্লাস আর A মাইনাস, আমরা দুখানা আয়ন পাচ্ছি। মানে আলফার ভ্যালু হচ্ছে 0.01, আই এর ভ্যালু কত জানি না সেটাই বের করতে হবে, এন এর ভ্যালু কত 2 -1, বা তার মানে 0.01 ইজ ইকুয়াল টু কি হবে i-1, এখানে তো নিচে 1 হয়ে যাচ্ছে, দেন i ইজ ইকুয়াল টু 1 প্লাস 0.01 মানে 1.01, এটা হচ্ছে আমাদের ভ্যান্টফ গুণকের মান। বোঝাতে পারলাম? তাহলে সবার ফার্স্টে আমাদের দেখো খুব সহজেই লিস্ট আউট করে নিতে হবে যে তোমাদের কী কী দেওয়া আছে, তাহলে কিন্তু খুব সহজেই আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা আই এর মান পেয়ে গেছি, ফাইনাল অ্যান্সার এটা অপশান এতেই আছে, তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্নে যাব, কোয়েশ্চেন নাম্বার 3, কোলয়েডের সংখ্যাগত ধর্মের মান। আচ্ছা, এই কোয়েশ্চেনটা অনেকটাই বড়, তোমরা স্ক্রিনে আশা করি দেখতে পাচ্ছ, তো সেখান থেকে আমি সলভ করছি। কোলয়েডের সংখ্যাগত ধর্মের মান সমগারত্বের প্রকৃত দ্রবণের সংখ্যাগত ধর্মের মান অপেক্ষা কম হয় কেন? তাহলে কোলয়েড মানে আমরা কি বুঝি আর প্রকৃত দ্রবণ মানে কি বুঝি সেটা আগে বুঝতে হবে। কিন্তু প্রকৃত দ্রবণ মানে বোঝায় একটা সমসত্ব মিশ্রণ, আর কোলয়েডীয় দ্রবণ মানে বলতে কি বোঝায়, কোলয়েডীয় দ্রবণের এক্সাম্পল কি হয়, অনেক কিছুই হয় এক্সাম্পল, তার মধ্যে সবচাইতে যদি সহজ এক্সাম্পল বলতে চাই তাহলে দুধ হলো সবচাইতে সহজ এক্সাম্পল, এছাড়া অনেক কিছু হয়, ভাতের ফ্যানও হতে পারে। ঠিক আছে, প্রকৃত দ্রবণ বলতে সবচাইতে সহজ এক্সাম্পল কি বোঝায়, জল প্লাস চিনি বা লবণ, যে কোনো কিছু বলতে পারো। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, এটা একটা সমসত্ব মিশ্রণ তৈরি হয়, সমসত্ব মিশ্রণ তৈরি হয়, আর এটার ক্ষেত্রে কি হয়, অসমসত্ব হয়, যেটা পুরোপুরি মেশে না। ঠিক আছে, এবার বলেছে যে সংখ্যাগত ধর্মের মান সমগারত্ব, মানে এটার গাঢ়ত্ব যা আছে এটার গাঢ়ত্ব তাই আছে, দুটো কি আছে সমগারত্বে আছে। খুব ভালো কথা, তাহলে সমগারত্ব রয়েছে। তাহলে বলছে প্রকৃত দ্রবণের সংখ্যাগত ধর্মের মান, সংখ্যাগত ধর্মের মান সমগারত্বের প্রকৃত দ্রবণের সংখ্যাগত ধর্মের মান অপেক্ষা কম হয় কেন, মানে কোলয়েডের দ্রবণের সংখ্যাগত মান অপেক্ষা কেন কম হয় সেটা জানতে চেয়েছে। অপশান এতে বলেছে কোলয়েড কণাগুলি অধিকতর পৃষ্ঠতল বিশিষ্ট, মানে পৃষ্ঠতলেই কি সবটা থাকে, কথাটা তো সঠিক নয়, শুধুমাত্র যে পৃষ্ঠতলেই থাকে তা নয়, নিচেও থাকে, মাঝেও থাকে, তৃতীয় পড়ে, যে কোনো কিছু হতে পারে। তাহলে অপশান এ যেটা আছে সেটা ভুল। নেক্সট অপশান বি বলেছে কণাগুলি বিস্তার মাধ্যমে প্রলম্বিত অবস্থায় থাকে, না, প্রলম্বিত অবস্থায় কিভাবে, প্রলম্বন দ্রবণ আবার সম্পূর্ণ আলাদা কনসেপ্ট, তাহলে অপশান বিও কিন্তু না, এরা প্রলম্বিত অবস্থায় থাকে না। অপশান সি বলেছে কোলয়েড কণাগুলির সংখ্যায় তুলনামূলক কম থাকে, একদম তাই, কারণ এগুলোর হচ্ছে আকার কিন্তু অনেক বড় হয়, অনেক মানে কি কিছুটা বড় হয় দেন প্রকৃত দ্রবণের কণার তুলনায়, কারণ প্রকৃত দ্রবণের কণার আকার তো বড় হয় না, কারণ এরা পুরোপুরি মিশে যায়, সমসত্ব মিশ্রণের মতো কাজ করে, আর এর আকারগুলো যেহেতু বড় হয় তাই সংখ্যায় কম থাকে, এটা হচ্ছে সঠিক উত্তর। কোলয়েড কণাগুলি দ্রাবক আকর্ষী, না, কোলয়েড কণাগুলি দ্রাবক আকর্ষীয় হতে পারে, দ্রাবক বিকর্ষীয় হতে পারে, তাই সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4-এ যাব, তোমরা স্ক্রিনে দেখতে পাবে কোনো স্থান থেকে রক্তপাত বন্ধ করার জন্য ফেরিক ক্লোরাইড দ্রবণ ব্যবহার করা হয়, আর আগেকার দিনে কি ব্যবহার করা হতো, ফটকে। যাই হোক, তো বলেছে ব্যবহৃত করা তার কারণ কি, অপশন এ বলেছে Cl- আয়ন ধনাত্মক আধানগ্রস্ত কণাগুলিকে তঞ্চিত করে, অপশন এ ভুল, কারণ আমাদের এখানে বলেছে রক্তপাত বন্ধ করা হয়, তো রক্তপাত বন্ধ করার জন্য যে অ্যালবুমিনটা থাকে সেটা কিন্তু ঋণাত্মক আধানগ্রস্ত হয়, তাই ধনাত্মক আধানগ্রস্ত কথাটাই তো সঠিক নয়, তাই ভুল। অপশান বি বলেছে Fe3+ আয়ন রক্তের ঋণাত্মক আধানগ্রস্ত কণাগুলিকে সঞ্চিত করে, একদমই তাই, এটাই সঠিক উত্তর হবে, যেটা আমি একটু আগে বললাম প্রথম অপশানের ক্ষেত্রে, যে এটা কি হয় ঋণাত্মক আধানগ্রস্ত যে কণাগুলো থাকে রক্তের মধ্যে সেগুলোকে সঞ্চিত করে। আর অপশান সি আর ডি তো হবেই না, তো সেটাই পরেরটা আমরা যাচ্ছি না।
ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কি পেয়ে গেলাম? অপশন বি। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4 ছিল। কোয়েশ্চেন নাম্বার 4-এর এটা হচ্ছে সঠিক উত্তর, অপশন বি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5-এ যাব। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে চলো দেখে নিই। যাব বাবা, কোয়েশ্চেন নাম্বার 5-এ চলে যাব। বলেছে অর্থোফসফরিক অ্যাসিড H3PO4 হচ্ছে স্ট্রাকচার। অর্থোফসফরিক অ্যাসিডকে বলেছে 220 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হিট করলে যে যৌগটা উৎপন্ন হবে, যৌগটা হয় H4P2O7। ঠিক আছে, বলেছে এবার উৎপন্ন এক্স যৌগটির সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক নয়। তার জন্য আমাদের সবার আগে কি আঁকতে হবে? যৌগটার স্ট্রাকচার আঁকতে হবে, নাহলে আমি তো বলতেই পারবো না যে কোন বিবৃতিটা সঠিক আর কোনটা সঠিক নয়। স্ট্রাকচার আঁকতে গেলে তোমাদের প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে, কিন্তু নাহলে কিন্তু তোমরা কোনো কিছুরই স্ট্রাকচার কিন্তু তোমরা বলতে পারবে না। দেখো ফসফরাসের কিন্তু 5টা করে বন্ড করে ফেলেছি, H4ও হয়েছে, P2 হয়েছে, আর 7টা অক্সিজেনও হয়েছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এর স্ট্রাকচার। তাহলে অপশন নাম্বার 1 কি বলেছে? যে এটি চতুর্ক্ষারীয় অ্যাসিড। একদমই তাই, দেখতে পাচ্ছ 4টে ওয়েজ গ্রুপ আছে, তাহলে এটি একটি চতুর্ক্ষারীয় অ্যাসিড। কথাটা তো একদম সত্য কথা। তাহলে অপশন এতে যেটা আছে সেটা ঠিক। তোমরা আশা করি স্ক্রিনে কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, তাই লিখছি না। এটিতে একটি মাত্র পিওপি বন্ড আছে, একদমই তাই, এই যে একটি মাত্র পিওপি বন্ড আছে, তাহলে অপশন বিও কিন্তু সঠিক। অপশন সিতে যাই। অপশন সি বলেছে এটিতে 2টি পিও বন্ড আছে, একদমই তাই, 2টি পিও বন্ড আছে, এটাও সঠিক। তাহলে অপশন ডিটাই ভুল হবে। এটি আর্দ্র বিশ্লেষণের ফলে মেটাফসফরিক অ্যাসিড উৎপন্ন করে। এটাকে যদি আবারও হিট করা হয় 220 ডিগ্রি সেন্টিগ্রেড মতনই বা তার থেকে বেশি, আমার এক্স্যাক্ট টেম্পারেচার বলতে পারবো না, এটাকে আবার যদি হিট করা হয় তাহলে কিন্তু মেটাফসফরিক অ্যাসিড পাওয়া যায়, যেটা এখানে বলেছে যে আর্দ্র বিশ্লেষণ করলে। তো সেই কারণেই কিন্তু কথাটা ভুল হয়েছে। যদি বলতো উত্তপ্ত করলে তাহলে কিন্তু পরেরটাও ঠিক হতো। যদিও আমাদের যেটা ভুল সেটাই আমাদের সঠিক উত্তর, তাই অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, কি বলেছে? যে এটা কিন্তু মেটাফসফরিক অ্যাসিড সত্যি উৎপন্ন করে, HPO3 যেটা হয় মেটাফসফরিক অ্যাসিড, এটা কিন্তু উৎপন্ন করে অবশ্য যদি এটাকে উত্তপ্ত করা হয়। আর এটার নাম হচ্ছে পাইরোফসফরাস অ্যাসিড, যেটার নামটা বলা হয়নি, পাইরোফসফরিক অ্যাসিড এটা না। ঠিক আছে, নেক্সট পরবর্তী কোশ্চেন যাব। আচ্ছা, তোমরা আরেকটা কথা বলে দিই, তোমরা কিন্তু অবশ্যই এই স্ট্রাকচারগুলো প্রচুর প্র্যাকটিস করবে, কারণ পরীক্ষায় কিন্তু স্ট্রাকচার দিয়ে কোনো না কোনো কোয়েশ্চেন থাকবে। ফসফরাসেরগুলোও করবে এবং সালফারের অক্সো অ্যাসিডগুলোও প্র্যাকটিস করবে। ঠিক আছে, কারণ এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন একটা না একটা থাকবেই। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 6-এ যাবো। বলেছে অক্সিজেনের জারণ সংখ্যা +2, এরকম অক্সিজেনের জারণ সংখ্যা বলে দিয়েছে +2। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 6। তাহলে সেটা কোনটা? অপশান এতে আছে Cl2O, অপশান বি আছে Br2O, অপশান সি আছে OF2, আর অপশান ডি আছে নান। ঠিক আছে, কোনটা হবে সেটা আমাদের জানতে চাইছে। যদি এটার উত্তর আমার খুব সহজভাবে জানা, তবু আমি একটা করে এক্সপ্লেন করে দিচ্ছি। Cl2O, এই দুটোর মধ্যে অক্সিজেনের কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি দেন ক্লোরিন। আর যেখানে অক্সিজেনের যে দুটোই যদি হ্যালোজেন গ্রুপ ঠিক নয়, দুটো যদি আলাদা ইলেকট্রোনেগেটিভিটি এরকম অ্যাটম যখন জুড়ে যায় একে অপরের সাথে, যেটার মধ্যে একটার ইলেকট্রোনেগেটিভিটি অনেকটাই বেশি আরেকটার অনেকটাই কম, তো সেক্ষেত্রে কি হয়, তখন অক্সিজেনের সাথে দেখো এখানে Cl জুড়ে আছে, এখানে ব্রোমিন জুড়ে আছে। ঠিক আছে, তাহলে এগুলোর মধ্যে দুটোরই ক্ষেত্রে কি অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি আর ক্লোরিন ব্রোমিনের ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু অনেকটাই কম। তো সেই কারণে কি হচ্ছে, এখানের এগুলোর জারণ স্তর হয় +1 করে। ঠিক আছে, এগুলোর জারণ স্তর কত করে হবে? +1 করে, যার কারণে অক্সিজেনের এখানে জারণ স্তর কত হয়ে যাবে? অক্সিজেনের জারণ স্তর এই ক্লোরিনগুলো যদি +1 করে, অক্সিজেনের কত হবে? -2 করে। তার মানে এখানে যে অক্সিজেনের জারণ সংখ্যা +2, এই দুটো তো নয়। বোঝাতে পারলাম? যেখানে এবার অক্সিজেন আর ফ্লুরিনের মধ্যে দেখো ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কিন্তু যখন অক্সিজেনের সাথে কোনো হ্যালোজেন গ্রুপ এরকম বন্ড করে আছে যেখানে যেই হ্যালোজেন গ্রুপগুলোর ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের থেকে কম, তখন সেক্ষেত্রে এই হ্যালোজেন গ্রুপগুলোর চার্জ হয় +1 করে। আর যখন ইলেকট্রোনেগেটিভিটি বেশি এমন কোনো গ্রুপ জুড়ে আছে, দ্যাট ইজ ফ্লুরিন, তখন সেখানে চার্জ হয়ে যায় -1 করে। তাহলে সেক্ষেত্রে যদি এটার দুটো ফ্লুরিনের -1 করে -2 হয়, তাহলে অক্সিজেনের চার্জ তখন কত হবে? +2। তাই অপশন সি হবে আমাদের সঠিক উত্তর, ডি তো নয়। ঠিক আছে,
কেন হলো সেটা এক্সপ্লেন করে দিলাম। কিন্তু পরীক্ষার হলে কিন্তু তোমরা খুব সহজেই করে ফেলবে, এত কিছু মাথায় নেওয়ার দরকার নেই। তখন আমরা জানি এটার ক্ষেত্রে +1 হয়, এটার ক্ষেত্রে -1 হয়, এই রিজন সেটা কিন্তু তোমাদের ওই 1 মিনিটের মধ্যেই ভাবতে হবে, ঠিক আছে। আমি এখানে ডিটেইলে এক্সপ্লেন করে দিচ্ছি, কিন্তু তোমরা কিন্তু যখন পরীক্ষার হলে যখন কোয়েশ্চেন করবে তখন কিন্তু যতটা তাড়াতাড়ি ভাবা যায় ততটাই কিন্তু তাড়াতাড়ি ভেবে তোমাদের সলভ করতে হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, I2 অপেক্ষা ICL মাইনাস ICL, I2 অপেক্ষা ICL অধিক সক্রিয়, তার রিজন কি? অপশান এতে বলেছে, লিখলাম না, আর অপশানগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাবে আশা করি। আমার কাছে বইটা নেই, আমি ফোন দেখে দেখে যেহেতু করছি সে কারণে আমার একটু লিখতে গেলে আরও কিছুটা সময় চলে যাবে। অপশান এ হচ্ছে আই ও সিএল এর তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্যের জন্য আইসিএলটা ধ্রুবীয় হয়, একদম সঠিক, প্রথমে যেটা আছে সেটাই সঠিক। আর বলেছে আই এ ডি কক্ষ থাকায় অভিলেখন ভালো হয় না, না এটা সঠিক উত্তর নয়। অপশান সি হচ্ছে আইসিএল রৈখিক আকৃতির, মানে এই কথাগুলো ঠিক, কিন্তু এই অধিক সক্রিয় হওয়ার যে রিজনটা সেটা হচ্ছে অপশান এটা সঠিক। কোয়েশ্চেনে কিন্তু যে অপশানগুলো আছে সেই কথাগুলো কিন্তু ভুল নয়, যে আইসিএলটা কি রৈখিক আকৃতির, আয়োডিনের আকার ক্লোরিনের তুলনায় বড়, এগুলো আমরা জানি যে ক্লোরিনের তুলনায় অবভিয়াসলি আয়োডিনের আকার বড়, কিন্তু এই যে সক্রিয় যে বেশি তার সঠিক রিজন হচ্ছে অপশান এটা। তাই পরীক্ষায় কিন্তু এরকম কনফিউজ করার জন্য অনেক কোয়েশ্চেন থাকবে, তাই জন্য তোমাদের অ্যাকচুয়াল সঠিক রিজনটা জানতে হবে যে কেন হয়, ঠিক আছে। এছাড়া এই আয়োডিনের ক্ষেত্রে আই যে বন্ডটা হয় সেটা কি হয়, অনেক বেশি স্ট্রং হয়, যে কোনো দুটো হ্যালোজেন গ্রুপের মধ্যে বন্ধন অনেক বেশি স্ট্রং, ওই দুটো ব্রেক করতে গেলেও অনেক বেশি পরিমাণ এনার্জি দেয়। কিন্তু আইসিএল এর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য থাকার জন্য এই বন্ডগুলো ইজিলি ব্রেক হয় এবং আইসিএল প্রচুর রিয়াকশনে পার্টিসিপেট করে, প্রচুর রিয়াকশনও হয়, ঠিক আছে, অনেক বিক্রিয়া। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, I3 মাইনাস আয়নে মোট নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা, এটা খুব তাড়াতাড়ি করতে পারবে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আয়োডিনের লাশ কক্ষপথে, তোমাদের তার জন্য কিন্তু পিরিয়ডিক টেবিল খুব ভালো করে পড়তে হবে। আয়োডিনের লাশ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7, কারণ এখানে মেইন এলিমেন্ট অবভিয়াসলি আয়োডিন হবে, তো কেন্দ্রীয় মৌল হচ্ছে 7 যোগ আর কটা আয়োডিন পড়ে আছে, দুটো, সেখানে দুটো আয়োডিন আছে বলে আমরা 2 ধরবো, কারণ এক একটা আয়োডিন একটা করে বন্ধন করে, 2 ধরে নিলাম। আর মাইনাস চার্জ মানে একটা ইলেকট্রন বেশি আছে তাই +1, ডিভাইড বাই কত হয় 2, কেন, কারণ এখানে হচ্ছে এগুলো হচ্ছে টোটাল ইলেকট্রন, 7 + 2 + 1 এগুলো হচ্ছে টোটাল ইলেকট্রন, ঠিক আছে, টোটাল ইলেকট্রন সংখ্যা, সেটা ডিভাইড বাই 2 কেন, তাহলে আমরা যে 5 পাচ্ছি সেটা হচ্ছে বন্ড পেয়ার, মানে 5টা টোটাল কি করবে, বন্ধন করবে। কেন, যে এই পেনটায় আজকে কালি পড়ে কি হয় sp3d, আর sp3d হলে কি হয় আয়োডিন, তাহলে 5টাও বন্ধন করতে পারছে, আঁকা যদি খারাপ হয় তার জন্য দুঃখিত। আর এখানে একটা আয়োডিন যাবে, এখানে একটা আয়োডিন যাবে, এটা হবে স্ট্রাকচার। তাহলে যদি এরকম স্ট্রাকচার হয় তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কটা হচ্ছে, 3টে হচ্ছে, তাহলে 3টে হবে আমাদের উত্তর, সেটা হচ্ছে অপশান এতেই আছে, তাহলে অপশান এ হবে আমাদের সঠিক উত্তর। এইভাবে খুব সহজভাবে কিন্তু এগুলো তোমরা 1 মিনিট না 30 সেকেন্ডের মধ্যে করে দিতে পারবে, যদি তোমাদের প্রত্যেকের লাস্ট কক্ষপথের ইলেকট্রন সংখ্যা জানা থাকে। আয়োডিনের হচ্ছে 7, আর কটা আর অ্যাটম বাকি আছে 2টো, তার মানে +2, আর একটা ইলেকট্রন এক্সট্রা আছে মানে +1, ডিভাইড বাই 2 কেন, কারণ এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা দ্বারায় 2 দিয়ে ডিভাইড করলে আমরা কি পাবো, বন্ড পেয়ার, কটা বন্ড করতে পারবে, তাহলে টোটাল 5টা করতে পারবে, 2টো ওর রয়েছে অ্যাটম, তাই 2টো অ্যাটমের সাথে বন্ধন করতে পেরেছে, বাকি 3টে কি হিসাবে থাকবে, নিঃসঙ্গ ইলেকট্রন যৌগ হিসাবে, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী কোশ্চেনে যাব, অন্যান্য নোবেল গ্যাস সমূহের মধ্যে জেননই একমাত্র যৌগ গঠনে অংশগ্রহণ করে, তার রিজনটা কি, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 বলেছে যে জেননই কেন শুধুমাত্র অংশগ্রহণ করতে পারে। অপশান এতে আছে জেননের আয়নীভবন কম, এটাই সঠিক উত্তর, পরেগুলো আমাদের আর দেখার প্রয়োজনই নেই। জেননের আয়নীভবন বিভব অনেকটাই কম থাকে, তো সেই কারণে কি হয়, এটাই হচ্ছে একমাত্র যে যৌগ গঠনে অংশগ্রহণ করতে পারে, বাকি রিজনগুলো সঠিক নয়, ঠিক আছে। তাই এটাও কিন্তু সেম, আমি বলবো যে তোমাদের, খুব দুঃখিত কুকুরগুলো চিৎকার করছে, তো ওদের যে কোয়েশ্চেনটা দেবে সেই কোয়েশ্চেনের কিন্তু তোমাদের অনেক উত্তর এমন হবে যেগুলো হ্যাঁ এইগুলো কথাগুলো তো ঠিক, কিন্তু এটা কিন্তু ওইটার সঠিক রিজন কিনা, যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা সঠিক রিজন কিনা সেটা কিন্তু তোমাদের বুঝে উত্তর দিতে হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10-এ যাব। কোয়েশ্চেন নাম্বার 10 কি বলেছে, কোনটি এক্সি, এটা OF2 তো নয়, কারণ স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ, স্ট্রাকচারে XCO2F2 স্ট্রাকচার দেওয়া আছে। কোয়েশ্চেন নাম্বার 10,
ঠিক আছে, HCO2F2 সঠিক গঠন কোনটা। আগে আমরা নিজেরাই সঠিক গঠন আঁকবো, তারপরে আমরা অপশান দেখবো। আমাদের আলাদা করে অপশান দেখে বলতে হবে না, কারণ আমি তোমাদের একটু আগে শিখিয়ে দিলাম জেননের কত হয় 8 যোগ যেগুলো ডবল বন্ড করে সেইগুলোর কিন্তু ইলেকট্রন আমরা কাউন্ট করবো না, যেমন অক্সিজেন, তাই করবো। ফ্লুরিন কটা করে করে একটা, তাহলে 2টো ফ্লুরিন আছে, ডিভাইড বাই কত হবে 2, মানে কত হচ্ছে 5। 5 হলে কি হয় sp3d, 4 1 1 5 হলো। খুব ভালো কথা। তাহলে sp3d হলেই তো আমরা একটু আগেই জানতে পারলাম যে ওটা কি হয় ট্রাইগোনাল পিরামিডাল, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। তাহলে সেটার ক্ষেত্রে তোমাকে বলছে স্ট্রাকচারটা এটা। লোন পেয়ারগুলো সবসময় কেন আগেরটাতে আমি এক্সপ্লেন করিনি, প্রয়োজন পড়েনি, বাট এটাতে এবার এক্সপ্লেন করবো যে লোন পেয়ারটা এটা আমি সঠিক স্ট্রাকচার এটাই হবে, আমার আর দেখারই প্রয়োজন নেই। তার রিজনটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি। এবার এটা যে অপশনে থাকবে সেটাই আমার সঠিক উত্তর হবে, কারণ যখন লোন পেয়ার থাকবে এবং ডবল বন্ডেড কোনো অ্যাটম থাকবে সেগুলো সবসময় ইকুইটোরিয়াল পজিশনে থাকবে, আর এই পজিশনগুলোকে বলা হয় ইকুইটোরিয়াল, এটা এটা এটা, আর এগুলোকে বলা হয় অ্যাক্সিয়াল। বাংলাতেও যা আছে ইংরেজিতেও তাই আছে, তাই বললাম ইকুইটোরিয়াল। ঠিক আছে, তো এগুলো সবসময়ই এই ইকুইটোরিয়াল পজিশনগুলোতে থাকবে। কেন? যদি ইকুইটোরিয়াল পজিশনগুলোতে থাকে তাহলে রিপালশন অনেক কম হবে, অনেক কম হবে, এবং এদের মধ্যে যে বন্ড অ্যাঙ্গেলটা থাকে সেটাও সঠিকভাবে মেনটেন হবে, যেগুলো সম্পর্কে খুব বেশি ডিটেলস তোমাদের নেই, কিন্তু রিজন এইগুলোই। যখনই কোনো ডবল বন্ডেড তোমরা অ্যাটম দেখবে সেটা ইকুইটোরিয়াল পজিশনে রাখবে, এবং লোন পেয়ার সেটাও কিন্তু ইকুইটোরিয়াল পজিশনে থাকবে, তাহলে কিন্তু রিপালশনটা অনেক কম হবে। ঠিক আছে, এটা হলো একটা রিজন। বন্ড অ্যাঙ্গেলটাও অনেক কম হয়, বন্ড অ্যাঙ্গেলটাও অনেক কম হয়। বন্ড পেয়ার রিপালশন কি হচ্ছে অনেকটাই কম হচ্ছে, এবং এই ডবল বন্ডের জন্য বন্ড অ্যাঙ্গেলটাও কিন্তু অনেকটাই কমে যাবে। সেই কারণে সবসময় ডবল বন্ড এবং লোন পেয়ারগুলো সবসময় আমাকে কি করতে হবে, ইকুইটোরিয়াল পজিশনেই রাখতে হবে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 11। এগুলো এর আগে তোমাদের আমি খুব সুন্দর করে কোয়েশ্চেন নাম্বার 11 কিন্তু বুঝিয়েছিলাম। হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যাডিনের যে চ্যাপ্টারগুলোর আমি ডিটেলস কোয়েশ্চেন আনসার নিয়ে আসছিলাম। তোমরা অনেকে হয়তো আমার চ্যানেল দেখে ভাববে যে কেন আমি ভিডিও আপলোড করি না, অনেকে তোমরা কমেন্টও করেছো যে কেন ভিডিও দিই না, পরীক্ষার তো বেশি দিন বাকি নেই। আমি এটার জন্য খুবই দুঃখিত। চ্যানেলটা আমি খুলেছিলাম এই কারণেই যে প্রচুর ভিডিও আপলোড করব, কিন্তু সত্যি কথা বলতে স্কুলের খুব চাপ থাকে, তো সেই কারণে সেইভাবে এসে আর ভিডিও আপলোড করা হয় না ডেইলি বেসিসে, তো সে কারণে খুব সমস্যা হয়। তবুও আমি চেষ্টা করব ভিডিও শেয়ার করার তোমাদের সাথে। যাই হোক, তোমরা অনেকেই কমেন্ট করেছো যে বিভিন্ন চ্যাপ্টার যেগুলো তোমাদের স্পেসিফিক্যালি প্রয়োজন সেই চ্যাপ্টার রিলেটেডই কমেন্ট করেছো যে ভিডিও নিয়ে আসার জন্য। আমি চেষ্টা করব সেই কটা রিকোয়েস্ট অন্তত পরীক্ষার আগে কমপ্লিট করে দেওয়ার, কারণ এখন একটা মাস আমার কাছে সময় আছে, তোমাদের কাছে সময়ও খুবই কম, কিন্তু তবুও আমি চেষ্টা করব যে কটা রিকোয়েস্টেড কমেন্ট এসছে সেই কটা কমেন্টের অন্তত পক্ষে ভিডিও কটা আমি আপলোড করার পুরোপুরি চেষ্টা করব। যাই হোক, এগুলোর মধ্যে আরএস নোমেনক্লেচার এটা হচ্ছে 1, ঠিক আছে, আর এটা হচ্ছে একটা কার্বন। এগুলোর নাম্বারিং কী করে হয় তোমাদেরকে অলরেডি আগের ভিডিওতে বলেছি, তবু আরেকবার রিপিট করে দিচ্ছি। যেখানে অ্যাটমিক নাম্বার যত বেশি থাকবে। কোয়েশ্চেন নাম্বার ফার্স্টে দেখো, এটা হচ্ছে অক্সিজেনটা এই কার্বনের সাথে ডিরেক্ট যুক্ত আছে এই অক্সিজেনটা, তাই তো, এবং এই কার্বনটা এবং এই কার্বনটা এগুলো হচ্ছে ডিরেক্ট যুক্ত আছে, এবং হাইড্রোজেনটা তো আছেই। তো তার মধ্যে সবচাইতে বেশি কার অ্যাটমিক নাম্বার অক্সিজেনের যে কার্বনের সাথে জুড়ে আছে, ঠিক আছে, তাই এটা 1 নাম্বার হবে। এবার এটা 2 নাম্বার হবে নাকি এই কার্বনটা 2 নাম্বার হবে? এর সাথে যে কার্বনটা জুড়ে আছে তার সঙ্গে জুড়ে আছে দুটো অক্সিজেন, আর এই কার্বনটার সাথে যেটা জুড়ে আছে তার সঙ্গে ডিরেক্ট জুড়ে আছে ক্লোরিন প্লাস কার্বন, তাই ক্লোরিনের কি অ্যাটমিক নাম্বার বেশি, তাই নিচের দিকেরটা কত হয়ে যাবে 2, আর এটা হয়ে যাবে 3, আর হাইড্রোজেন তো অবভিয়াসলি সবার লাস্টে 4। তাহলে 1 2 3 কেমন ঘুরছে ক্লকওয়াইজ, তাই না, ক্লকওয়াইজ ঘুরছে। ক্লকওয়াইজ ঘুরলে হওয়ার কথা আর, কিন্তু এটা হবে কি এস, কারণ লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা কোথায় আছে, হরাইজন্টালি আছে, ঠিক আছে, তাই প্রথমটা কি হয়ে যাবে এস হয়ে যাবে। কোথায় গেল কোয়েশ্চেনটা 11। তার মানে অপশন এ যেটা আছে সেটা আমাদের হচ্ছে না, অপশন বি হতে পারে, অপশন সিও হতে পারে, অপশন ডি কিন্তু আমাদের হচ্ছে না, ঠিক আছে। নেক্সট এই কার্বনটা চলে আসে, এইগুলোর মধ্যে তার মানে ক্লোরিন 1 নম্বরে হবে। আরেকবার আঁকছি, নাহলে এখানে ঘিজি হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে না। নিচের কার্বনটা করবো এবার, ঠিক আছে, 3 নাম্বার কার্বনটা। কাউন্টিং কিন্তু সবসময় ওপর থেকে হবে, ঠিক আছে, মানে 1 2 3 4, তাই জন্য এটা কি 3 নাম্বার কার্বন, তাই 3 নম্বর কার্বনের করবো, কারণ দেখো লেখা আছে 2s3r, মানে হচ্ছে এই কার্বনের সংখ্যাগুলোর কথা বলছে। তাহলে এটা হয়ে যাচ্ছে 1
এইটা কি হয়ে যাবে, এই পুরো এই বড় গ্রুপটা কি হয়ে যাবে 2, কারণ এর সাথে ডিরেক্ট অক্সিজেন জুড়ে আছে, আবার কার্বন জুড়ে আছে, আর এর সাথে দেখো হাইড্রোজেন জুড়ে আছে, এটা তো শুধু হাইড্রোজেন। এইটা হয়ে যাবে 3, 1 2 3 কিরম ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে কি হওয়ার কথা এস, কিন্তু হবে কি আর, কারণ হাইড্রোজেনটা হরাইজন্টালি আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি 2s 3r। ঠিক আছে, আজকের ভিডিওটা এই অবধি থাকুক, বাকি পরের ভিডিওতে আলোচনা করা হবে বাকি কোয়েশ্চেনগুলো। ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ অনেকটাই বড় আছে কোয়েশ্চেনগুলো, প্রত্যেকটা ডিটেলসে সলভ করতে হলে একটু সময় তো তোমাদের দিতেই হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর শরীরটা খুবই খারাপ থাকার কারণে কিন্তু এই কদিন একটু রেকর্ড করতেও সমস্যা হচ্ছিলো, নইলে ভেবেছিলাম যে এবার সেটটা অন্তত স্টার্ট করব। যাই হোক, তো পরের পার্টের অপেক্ষায় থাকুন। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর তোমাদের ডিমান্ডে যে কমেন্টগুলো পেয়েছি সেগুলোরও আমি কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের মতো টাটা।